শিক্ষার্থীরা কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব, আপনাদের যারা রসায়ন নন মেজর 1 কোর্সে আছেন তাদের রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা চতুর্থ অধ্যায়। এই রাসায়নিক বন্ধন আমাদের এসএসসি লেভেলে পড়ছি, আমরা ইন্টারমিডিয়েট লেভেলে কিছুটা পড়ছি, যে সমযোজী পাই বন্ধন এবং সিগমা বন্ধন। তো আজকে আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করতেছি এগুলো আপনাদের বিভিন্ন সময় পরীক্ষায় আসছে নন মেজর 1 কোর্সে। তো দেখি রাসায়নিক বন্ধন চতুর্থ অধ্যায়। এই যে রাসায়নিক বন্ধন কাকে বলে, সন্নিবেশ বন্ধন কাকে বলে, অ্যামোনিয়াম ক্লোরাইড অণুতে কী কী বন্ধন বিদ্যমান, দ্রাব্যতা গুণফল কী, নিউক্লিয়ার ফিউশন ও ফিউশন উদাহরণ সহ, পাই বন্ধন সিগমা বন্ধনের মধ্যে পার্থক্য, সন্নিবেশ বন্ধন বলতে কী বোঝায়, উদাহরণ সহ লিখো, হাইড্রোজেন বন্ধন কি, পানিতে কীভাবে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। তাহলে এই টপিকগুলো আমাদের সবার জন্য আসলে ইম্পর্টেন্ট, এবং আপনি নিশ্চিত এই চ্যাপ্টার থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই। সো আমরা আমাদের এই চ্যাপ্টারটা আসলে কি, রাসায়নিক বন্ধন। প্রথমে এই প্রশ্নটা আছে রাসায়নিক বন্ধন কি, তারপরে আছে সন্নিবেশ বন্ধন কি, তারপরে আছে অ্যামোনিয়াম ক্লোরাইড অণুতে কি কি ধরনের বন্ধন বিদ্যমান। আসলে এই সন্নিবেশ বন্ধন কি এবং অ্যামোনিয়াম ক্লোরাইড অণুতে কি কি বন্ধন আছে, এই দুইটা প্রশ্নের সমন্বয়ে আরেকটা প্রশ্ন কিন্তু আমাদের নিচে আছে, যে সন্নিবেশ বন্ধন কি, উদাহরণ সহ লিখো। তাহলে আপনি যদি এই সন্নিবেশ বন্ধনের সংজ্ঞাটা পারেন আর এই জায়গায় একটা এক্সাম্পল দিতে পারেন, তাইলে আসলে হয়ে গেল। তাহলে চলেন আমি আসলে টপিকগুলো আলোচনা করি। তো প্রথমে আছে রাসায়নিক বন্ধন কি, রাসায়নিক বন্ধনের সন্নিবেশ বন্ধন কি, এই টপিকগুলো নিয়ে আলোচনা করি। তাহলে চলেন রাসায়নিক বন্ধন। তো আমি যদি আপনাকে একটু বলি, যেমন পানি H2O, এই H2 গাঠনিক সংকেত দেখলে একটা অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন, এই যে একটা অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন যে বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে সেটাই রাসায়নিক বন্ধন। হ্যাঁ, এটা সমযোজী। যেমন আমি বলি যে সোডিয়াম ক্লোরাইড অণু NaCl, এটা প্লাস এবং এটা মাইনাস। এই সোডিয়াম ধাতু এবং ক্লোরিন ধাতু, এই দুইটা পরমাণু পরস্পরের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে আসলে NaCl বন্ধন গঠন করছে। তো এই জায়গায় কিন্তু একটা আকর্ষণ বল আছে, প্লাস এবং মাইনাস, যার কারণে সোডিয়াম ক্লোরাইড বা লবণ হয়। তাইলে এই যে একটা অণু মানে H2O এবং এই যে NaCl অণু, এই অণুর মধ্যে পরমাণুসমূহ পরস্পরের সাথে যে শক্তি বলে আবদ্ধ থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। অণুতে পরমাণুসমূহ পরস্পরের সাথে যে শক্তি বলে আবদ্ধ থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। আশা করি আমরা পারবো। অর্থাৎ অণুতে পরমাণুসমূহ পরস্পরের সাথে যে শক্তি বলে আবদ্ধ থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। আশা করি আমাকে আর লিখতে হবে না, আমি তো নোট দিয়ে দিব, আর আমার কথা শুনেও চাইলে আপনারা লিখতে পারবেন। এখন এই রাসায়নিক বন্ধন কিন্তু আমরা এসএসসি লেভেলে পড়ছিলাম আয়নিক বন্ধন, মূলত আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন, যদিও ধাতব বন্ধন একটা ছিল। এখন এই আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন ছাড়াও আরেকটা বন্ধনের অস্তিত্ব আমরা পাবো, সেটা হলো সন্নিবেশ সমযোজী বন্ধন। কি বন্ধন? সন্নিবেশ সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধন কাকে বলে? দুইটা অধাতব পরমাণু পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে। আমরা এসএসসি লেভেলে এটা বলছিলাম, কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলে বলছিলাম যে দুইটা অরবিটালে সামনাসামনি বা পাশাপাশি অতিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। আর এই সমযোজী বন্ধন ছিল দুই ধরনের, সিগমা বন্ধন এবং পাই বন্ধন। এই সমযোজী বন্ধনের একটা প্রকারভেদ হলো সন্নিবেশ সমযোজী বন্ধন। তাইলে আমরা এখন পড়বো যে সন্নিবেশ সমযোজী বন্ধন এবং সমযোজী বন্ধনের পার্থক্যটা একটু বুঝে ফেলি, তাইলে আসলে পারা যাবে। তাই আমরা নিশ্চয়ই রাসায়নিক বন্ধন কাকে বলে পারবো, যে অণুতে পরমাণুসমূহ পরস্পরের সাথে যে শক্তি বলে আবদ্ধ থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। এখন চলেন আমরা সন্নিবেশ বন্ধন বা সন্নিবেশ সমযোজী বন্ধন কাকে বলে। আমি বলছি যে সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধনটা আসলে সমযোজী বন্ধনের একটা প্রকারভেদ, সমযোজী বন্ধনের একটি প্রকার আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধন বা সন্নিবেশ বন্ধন। তাইলে আমি একটু যদি, যে স্যার এই যে পানির অণুতে এই অক্সিজেন একটা ইলেকট্রন দিছিল, হাইড্রোজেন একটা দিছিল, আমি একটা ইলেকট্রন ডট একটা ক্রস দিয়ে প্রকাশ করছি, এই জায়গায় ও একটা দিছিল ও একটা দিছিল, এই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা বন্ধন গঠন করছে। এখন আসেন, এই যে বন্ধন গঠন করলো, অক্সিজেন একটা দিয়ে শেয়ার করছিল, হাইড্রোজেন একটা দিয়ে শেয়ার করছিল, কিন্তু যে সমযোজী বন্ধনে কেবল একটি মাত্র পরমাণু থেকে শেয়ারকৃত ইলেকট্রন যুগল আসবে। যেমন আমি যদি একটু ডিটেলস, আমি সন্নিবেশ সমযোজী বন্ধন বুঝাইতে গিয়ে আসলে সমযোজী বন্ধনটা আমাকে একটু বুঝাইতে হচ্ছে। সমযোজী বন্ধন একটু খেয়াল করেন,
আমি যদি পানির অণুর চিত্র রাখতে চাইতাম, এটা আমরা সবাই জানি, আমি একটু শর্টকাট আপনাদের একটু মনে করাই দিই। ইট 2 6 আর হাইড্রোজেনের 1। তা আমরা জানি যেটা অধাতু হাইড্রোজেন পরমাণু এবং অক্সিজেন, তো সমযোজী বন্ধন হবে 2 6। তাইলে আমরা কি বুঝছি যে অক্সিজেনের অষ্টক হইতে তার দুইটা ইলেকট্রন লাগবে, সরি 6টা আছে। তো এই জায়গায় একটা শেয়ার করছিল হাইড্রোজেনে, এই জায়গায় একটা হাইড্রোজেনে শেয়ার করছিল। আমি এসএসসির মতো এসএসসি লেভেলে আমরা যে বর্ণনা শিখছিলাম সেই প্রেক্ষিতেই বলতেছি। তাইলে আসলে আমরা কি বুঝলাম যে এই অক্সিজেনের অণুর দুই দিকে দুইটা কি হাইড্রোজেন আর এই দুই জোড়া মুক্ত জোড়। এই যে ও একটা দিছিল, ও একটা দিছিল, ও একটা দিছিল, এই যে দুইজনে দুইটা ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করছে, এটা ছিল আমাদের সমযোজী বন্ধন এসএসসি লেভেল অনুযায়ী। ইন্টারমিডিয়েট আমরা বলি যে দুটি অরবিটালের সামনাসামনি বা পাশাপাশি অতিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় সমযোজী বন্ধন। আপনি এটা এইভাবে বলতে পারেন। এখন এখন সন্নিবেশ সমযোজী বন্ধনের যে টপিকটা আমরা বলবো, যে সন্নিবেশ সমযোজী বন্ধনটা হলো যে এই জায়গায় যে দুইজনে দুইটা শেয়ার করছে, কিন্তু এটা এমন একটা পজিশন যেখানে একটা পরমাণুর কোনো ইলেকট্রন থাকবে না, দুইটার মধ্যে যে কোনো একটা পরমাণু দুইটা ইলেকট্রন দিয়ে শেয়ার করবে। আমি একটা এক্সাম্পল দিয়ে যদি আপনাকে বোঝাইতে চাই, আমি এই এক্সাম্পলটাই নিব। মনে করেন অ্যামোনিয়াম ক্লোরাইড। স্যার একটু খেয়াল করেন তো, NH4Cl। আমি যদি এই অণুর গঠনটাই বলতে চাই, একসাথেই হয়ে যাবে অণুর গঠন। এই NH4Cl কিন্তু এমনি এমনি গঠিত হয় না। কিভাবে হয়েছে জানেন? প্রথমে একটা নাইট্রোজেনের সাথে তিনটা হাইড্রোজেন মিললে হয়, নাইট্রোজেনের সাথে তিনটা হাইড্রোজেন মিলে হচ্ছে NH3 হাইড্রোজেন পরমাণু মিলে। তারপরে এই অ্যামোনিয়ার সাথে একটা H+ মিললে হয় NH4+ আয়ন। এখন যে স্যার এই যে একটা নাইট্রোজেন হলে যে একটা অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন শেয়ার করছে, অ্যামোনিয়ার সময় করবে তিনটা হাইড্রোজেন। তা আপনি বুঝতেই পারছেন যে নাইট্রোজেনের তিন দিকে তিনটা হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করবে। কিন্তু আপনি একটু খেয়াল করেন, এই নাইট্রোজেনের মধ্যে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, এটা আমরা জানি। এখন এই জায়গায় বন্ধনটা কিভাবে হইলো? যে হাইড্রোজেনের তো কোনো ইলেকট্রনই নাই, H+ এর কোনো ইলেকট্রন নাই। হাইড্রোজেনের একটা ছিল মানে সে ত্যাগ করে ফেলছে, তার নিজস্ব কোনো ইলেকট্রন নাই। তাহলে এই জায়গায় বন্ধনটা কিভাবে হইলো? এই নাইট্রোজেনে এক জোড়া ইলেকট্রন তাকে দিয়া কি করছে, এই অ্যামোনিয়াম আয়ন গঠন করছে। আমি যদি এটাকে আপনাকে গাঠনিক সংখ্যা দেখার একটু বুঝাইতে চাই স্যার, যে নাইট্রোজেনের মধ্যে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে আর তিন দিকে তিনটা হাইড্রোজেন, আমি বুঝানোর স্বার্থে দিলাম। এই যে অ্যামোনিয়াম, আমি চাইলে এইভাবে লিখতে পারি, মুক্ত জোড় ইলেকট্রনটাকে আমি ডাইন দিকে দিয়ে বুঝাইলাম স্যার। একটু খেয়াল করেন, এই অ্যামোনিয়াম। এখন এই বন্ধনগুলো কিন্তু নাইট্রোজেন নাইট্রোজেন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়েছে। এখন আসেনি যে H+, এই H+ এর নিজস্ব কোনো ইলেকট্রন নাই, তখন সে কি করবে, এক জোড়া ইলেকট্রন ওকে দিবে। দেওয়ার ফলে আমি এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে এক জোড়া ইলেকট্রন H+ কে দিলে সে অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন করবে, NH4+ আয়ন। বিষয়টা একটু ভালো করে দেখেন স্যার, যে এই ক্ষেত্রে কি হয়েছে, আমি এই প্লাস আয়নটা উপরে বুঝাইলাম যে অ্যামোনিয়া একটা নাইট্রোজেনের সাথে তিনটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, অ্যামোনিয়া বানাইছে, কোনো সমস্যা নাই। তার সাথে যখন H+ আসবে, কি আসবে, H+ এর নিজস্ব কোনো ইলেকট্রন নাই, তখন সে কি করে জানেন, এই যে এক জোড়া ইলেকট্রন আছে ও তাকে দুইটা ইলেকট্রন দিয়া, যে হাইড্রোজেনের কোনো ইলেকট্রন আছে সে তাকে দুইটা দিয়া শেয়ার করলো, তখন সে হিলিয়ামের মতো হয়ে যায়, তখন এই অ্যামোনিয়াম আয়নটা গঠিত হয়। এর মানে কি, এই যে 1 2 3 এই তিনটা ছিল সমযোজী বন্ধন, এগুলো কি বন্ধন, সমযোজী বন্ধন। আর এই যে তীর চিহ্ন দিয়ে যে আমরা প্রকাশ করি, আমরা চাইলে এই জোড়া ইলেকট্রনটাকে ভেবে তীরের উপরে দিয়ে দিব। আমরা সন্নিবেশ সমযোজী এই বন্ধনটাকে আমরা বলবো কি, সন্নিবেশ সমযোজী বন্ধন। বিষয়টা আশা করি বুঝতে পারছেন, সন্নিবেশ সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন। দেখেন যে অ্যামোনিয়া গঠনের বেলায় একটা নাইট্রোজেনের সাথে তিনটা হাইড্রোজেন একটা একটা ইলেকট্রন শেয়ার করে অ্যামোনিয়া গঠিত হয়েছে। এই অ্যামোনিয়ার গঠনের বেলায় কিন্তু নাইট্রোজেনের মধ্যে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে,
তখন এই নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রনটা এইচ পরমাণু যে আছে এইচ প্লাস, এই এইচ প্লাসকে এক জোড়া ইলেকট্রন দেওয়ার মাধ্যমে আপনি যদি এটা বুঝতে অসুবিধা হয়, এই যে দেখেন এই এইচ প্লাসের কোনো ইলেকট্রন নাই, এই এইচ প্লাসের কোনো ইলেকট্রন নাই, তখন এই নাইট্রোজেন এক জোড়া ইলেকট্রন তাকে দিচ্ছে। তাই আমি চার্জটা যেহেতু পুরাটা অ্যামোনিয়াম যৌগমূলক হয়, এই জন্য থার্ড ব্র্যাকেট দিয়ে বা ব্র্যাকেট দিয়ে আমি উপরে প্লাসটা লিখলাম। এটা আপনি মনে মনে প্লাস, এটা তো আমরা এই জায়গায় দেখাইলাম, এই যে এটা যে প্লাস, এই হাইড্রোজেনগুলো আর এই হাইড্রোজেন কিন্তু একই না, এটা আপনি চাইলে একটু লিখেও, অর্থাৎ যে তার কোনো ইলেকট্রন নাই, তখন সে কি করছে এই নাইট্রোজেনে একজোড়া ইলেকট্রন দিয়া তাকে নিষ্ক্রিয় গ্যাসের মতো বানাইছে, ফলে এই অ্যামোনিয়াম আয়নটা গঠিত হয়েছে। তো অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম আয়ন কিভাবে গঠিত হইলো সেটা আমরা বুঝতে পারতেছি। তো তিনটা সমযোজী বন্ধন আর একটা কি সন্নিবেশ সমযোজী বন্ধন। এখন আমরা যদি সন্নিবেশ সমযোজী বন্ধনের সংজ্ঞাটা দিই, তো সমযোজী বন্ধন কি স্যার এক ধরনের সন্নিবেশ বন্ধন কি এক ধরনের সমযোজী বন্ধন না? হ্যাঁ অবশ্যই, সমযোজী বন্ধনের একটা প্রকার হইলো আসলে সন্নিবেশ সমযোজী বন্ধন। আমরা যদি সংজ্ঞাটা দিই, সন্নিবেশ সমযোজী বন্ধন দেখেন স্যার সংজ্ঞাটা, যে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগল একটি পরমাণু বা মূলক থেকে আসে তাকে সন্নিবেশ সমযোজী বন্ধন বলে। আমরা কি বলবো, যে সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন যুগল, শেয়ারকৃত ইলেকট্রন যুগল একটি পরমাণু বা মূলক থেকে আসে, একটি পরমাণু বা মূলক থেকে আসে তাকে সন্নিবেশ সমযোজী বন্ধন বলে, তাকে সন্নিবেশ সমযোজী বন্ধন বলে, সমযোজী বন্ধন বলে। দেখেন তাইলে কি ওই যে অ্যামোনিয়া থেকে যখন অ্যামোনিয়াম আয়ন গঠিত হইব, অর্থাৎ অ্যামোনিয়া থেকে যখন অ্যামোনিয়াম আয়ন গঠিত হয় তখন তাদের মধ্যে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন হয়। তো সন্নিবেশ সমযোজী বন্ধনে যে ইলেকট্রন ত্যাগ করে, সন্নিবেশ সমযোজী বন্ধনে যে ইলেকট্রন ত্যাগ করে না, মানে যে ইলেকট্রন দাতা তার পক্ষ থেকে যার দিকে দিবে তার দিকে একটা তীর চিহ্ন আমরা দিব। তো সন্নিবেশ সমযোজী বন্ধনকে আমরা এইভাবে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমি যদি বলি অ্যামোনিয়াম ক্লোরাইড অণুতে কি কি ধরনের বন্ধন বিদ্যমান, তা আপনি বলবেন অ্যামোনিয়াম ক্লোরাইড অণুতে 3 ধরনের বন্ধন বিদ্যমান। কি এই যে তিনটা হইছে, এই তিনটা হইলো সমযোজী বন্ধন, এই তিনটা আসলে কি সমযোজী বন্ধন। তারপরে অ্যামোনিয়া থেকে যখন অ্যামোনিয়াম আয়ন হয়েছে এটাকে আমরা বলবো সন্নিবেশ সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন। আবার এই অ্যামোনিয়াম যখন ক্লোরাইডের সাথে যুক্ত হয়, আশা করি দেখা যাচ্ছে লেখাটা, NH4+ Cl- মিলে যখন NH4Cl হবে, এটাকে আমরা বলবো আয়নিক বন্ধন। কি বন্ধন? আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন লেখাটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তাইলে কি অ্যামোনিয়াম ক্লোরাইড অণুর গঠনে 3 ধরনের বন্ধন বিদ্যমান। অ্যামোনিয়া নাইট্রোজেনের সাথে যখন 3টা হাইড্রোজেন হবে তখন এটি হবে সমযোজী বন্ধন এবং এর মধ্যে একজোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে। আর অ্যামোনিয়া থেকে যখন অ্যামোনিয়াম আয়ন হবে তখন যে বন্ধনটা হবে এটা সন্নিবেশ সমযোজী বন্ধন, এই যে আমি দেখাইলাম। আর অ্যামোনিয়াম প্লাসের সাথে যখন Cl- অর্থাৎ প্লাস মাইনাস অ্যানায়ন কারণে আকর্ষণ হবে তখন সেটা আয়নিক বন্ধন। তাইলে আমি আশা করি আমাদের এই প্রশ্ন উত্তরটা পড়া শেষ, যে অ্যামোনিয়াম ক্লোরাইড অণুতে কি কি ধরনের বন্ধন বিদ্যমান এটা শেষ। এবং সন্নিবেশ বন্ধন কাকে বলে উদাহরণ দাও, এটা আপনি পারবেন। এই যে সেম অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়ামের এক্সাম্পলটা দিয়ে দিলেই হবে। উদাহরণ হিসেবে আপনি বলবেন যে অ্যামোনিয়া H+ সাথে যুক্ত হয়ে কি করে অ্যামোনিয়াম প্লাস উৎপন্ন করে, এই যে এক্সাম্পলটা দিলেই হয়ে যাবে। আশা করি আমরা এই 3টা প্রশ্ন উত্তর বুঝতে পারছি। এখন আসেন দ্রাব্যতা গুণফল। আসলে এটা আমরা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ছিলাম, সংজ্ঞাটা আসে এই হিসাবে পড়ায় ফেলবো, সমস্যা নেই। দেখেন দ্রাব্যতা গুণফল, এই দ্রাব্যতা গুণফল টপিকটা ছিল স্বল্প দ্রবণীয় পদার্থের ক্ষেত্রে আর কি,
সেটা লবণ হইতে পারে, অ্যাসিড, ক্ষারক, যাই হোক। তে দ্রাব্যতার গুণফলের সংজ্ঞাটা যদি আমি দ্রাব্যতা গুণফল, এটা ইন্টারমিডিয়েট আমরা পড়ছিলাম কেএসপি। মানে দ্রাব্যতা গুণফলটা প্রযুক্ত আসলে স্বল্প দ্রবণীয় পদার্থের ক্ষেত্রে। যেমন আমি যদি স্বল্প দ্রবণে, আপনি চিনবেন কিভাবে, যেমন সিলভার ক্লোরাইড যারা অদক্ষেপ তৈরি করে, সোডিয়াম ক্লোরাইড পানিতে দিলে কেউ অদক্ষেপ করে না, যেমন সিলভার ক্লোরাইড, ফেরিক হাইড্রোক্সাইড, এই বিষয়গুলা। তো এই যে স্বল্প দ্রবণীয় পদার্থগুলা পানিতে আংশিক আয়নিত হয়, এদেরকে আমরা উভমুখী তীর চিহ্ন দিয়ে প্রকাশ করি, Ag প্লাস আর কি Cl মাইনাস। এই যে স্বল্প দ্রবণীয় পদার্থের এক মূল হতে উৎপন্ন আয়নসমূহের গাছসহ মোলার ঘনমাত্রা গুণফলকে দ্রাব্যতার গুণফল বলে। আমি যদি বলি যে দ্রাব্যতার গুণফলকে আমরা কেএসপি দ্বারা প্রকাশ করি। দ্রাব্যতার গুণফল কেএসপি সমান সিলভার আয়ন থার্ড ব্র্যাকেট অফ Cl মাইনাস n। এই এক্সাম্পল দিলে আপনাকে হবে। তো দ্রাব্যতা গুণফল কাকে বলে আপনাকে সংজ্ঞা বলছে, বলবেন স্বল্প দ্রবণীয় পদার্থের। তো এই যে সিলভার ক্লোরাইড একটা স্বল্প দ্রবণীয় পদার্থের এক মূল হতে, স্বল্প দ্রবণীয় পদার্থের সম্পৃক্ত দ্রবণে, আমরা সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত দ্রবণ সম্পর্কে জানি, আমি আর ওইদিকে যাব না। স্বল্প দ্রবণীয় পদার্থের সম্পৃক্ত দ্রবণে 1 মোল হতে উৎপন্ন, এই 1 মোল হতে উৎপন্ন আয়নসমূহের গাছসহ মোলার ঘনমাত্রা গুণফলকে তার দ্রাব্যতা গুণফল বলে। অবশ্যই আমরা লাগাই দিব নির্দিষ্ট তাপমাত্রা। কি তাপমাত্রা? নির্দিষ্ট তাপমাত্রা। আমি সংজ্ঞা দিয়ে দিব, আশা করি আপনারা বুঝতে পারবেন। কি বলবেন বলেন তো? নির্দিষ্ট তাপমাত্রায় স্বল্প দ্রবণীয় পদার্থের সম্পৃক্ত দ্রবণে 1 মোল হতে উৎপন্ন আয়নসমূহের গাছসহ মোলার ঘনমাত্রা গুণফলকে ওই পদার্থের দ্রাব্যতা গুণফল বলে। এখন গাছসহ মোলার ঘনমাত্রা গুণফল মানে থার্ড ব্র্যাকেট দিয়ে, গাছসহ বলতে যদি এটা মনে করেন ক্যালসিয়াম, আমি আর এদিকে যাচ্ছি না যেহেতু আমাকে সংজ্ঞা চাইছে, যে এই জায়গায় যদি 2 থাকতো তাহলে এটা পাওয়ার হয়ে যেত, এই জায়গায় যদি 3 থাকতো এটা কি হয়ে যেত? পাওয়ার হয়ে যেত। এই জন্য এটাকে বলা হয় গাছসহ। আমার সংজ্ঞার ক্ষেত্রে এগুলো লাগবে না, যেহেতু আপনাদের ম্যাথ আসে না এই টপিক থেকে, আমি আর ওইদিকে যাচ্ছি না। এখন আসেন নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। স্যার আমরা অনেক রাসায়নিক বিক্রিয়া পড়ছি, যে কার্বনের সাথে অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড হয়, নাইট্রোজেন অক্সিজেন মিলে নাইট্রিক অক্সাইড হয়। এগুলো ছিল রাসায়নিক বিক্রিয়া, ইলেকট্রন দেওয়া নেওয়া। কিন্তু যখন পরমাণু নিউক্লিয়াস বিক্রিয়া অংশগ্রহণ করে তখন এই বিক্রিয়াগুলোকে আমরা বলি নিউক্লিয়ার বিক্রিয়া। আর আপনারা জানেন এই বর্তমান বিশ্বে এই ইসরায়েল ফিলিস্তিনি বলেন, ইন্ডিয়া পাকিস্তান বলেন, সেই যুদ্ধ অবস্থা লেগেই আছে। তো এই জায়গায় কিন্তু পারমাণবিক বোমার হুমকি আমরা একে অপরকে দিচ্ছি। আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল। এই যে পারমাণবিক বোমা, এটা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার আসলে ফলাফল। নিউক্লিয়ার ফিশন আর ফিউশন বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ এবং প্রচণ্ড শক্তি উৎপন্ন হয়। আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা শুনছি, যেখানে আসলে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া কাজে লাগানো হয়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিউক্লিয়ার ফিশন, আর নিউক্লিয়ার ফিউশনটা আপনি ওই যে সূর্যপৃষ্ঠে তাপমাত্রার, সূর্যপৃষ্ঠের যে তাপমাত্রা, সেই জায়গায় আসলে এই পরিমাণ তাপ উৎপন্ন হয় নিউক্লিয়ার ফিউশন, এবং এটা কিন্তু আসলে চুল্লিতে কি করা যায় না, নিয়ন্ত্রণ করা যায় না। এখন চলেন আমরা আসলে নিউক্লিয়ার ফিউশন আর ফিউশন বিক্রিয়ার সংজ্ঞাটা একটু দেখি। নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন, নিউক্লিয়ার বিক্রিয়া দুই ধরনের। নিউক্লিয়ার বিক্রিয়া, তা আমরা এই নিউক্লিয়ার বিক্রিয়ার সংজ্ঞাটা একটু মুখে পড়ে ফেলি। যে বিক্রিয়া পরমাণু নিউক্লিয়াস অংশগ্রহণ করে, আমরা ওই যে দেখেন এই জায়গায় কার্বন প্লাস অক্সিজেন, আচ্ছা ধরেন এটাকে আমি একটু বড় বিক্রিয়াই দিই, মানে কার্বন ডাইঅক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড মিলে কি হবে? CaCO3। এই যে বিক্রিয়াটা হইল, এই জায়গায় কিন্তু কোনো পরমাণু, যে এই জায়গায় ক্যালসিয়াম একটা, কার্বন একটা, অক্সিজেন তিনটা পরমাণুর কিন্তু কোনো পরিবর্তন ঘটে নাই। কিন্তু নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন বিক্রিয়া কিন্তু নতুন নতুন পরমাণু সৃষ্টি হয়ে যাবে, এইটাই আসলে পার্থক্য। তো এটা আমার রাসায়নিক বিক্রিয়া, এই বিক্রিয়াটা কি? রাসায়নিক বিক্রিয়াতে নিউক্লিয়ার বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় পরমাণুর নিউক্লিয়াস বা প্রোটন অংশগ্রহণ করে তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে। আমরা সহজ কথায় বলতে পারি যে বিক্রিয়া পরমাণুর নিউক্লিয়াস অংশগ্রহণ করে তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে। নিউক্লিয়ার বিক্রিয়া আসলে কি হয়?
নতুন নতুন পরমাণু, আমি একটা এক্সাম্পল দিই, মনে হয় 1 প্লাস 2 প্লাস প্রচুর শক্তি। স্যার এই যে H2O এটাকে আমরা চিনি, এটা ডিউটেরিয়াম। হাইড্রোজেনের 3টা প্রকৃতিতে পাওয়া যায়, এমন 3টা আইসোটোপ হলো প্রোটিয়াম, ডিউটেরিয়াম। এই যে ডিউটেরিয়াম, 2টা ডিউটেরিয়ামের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে এটা নতুন পরমাণু হিলিয়াম বানায় ফেলছে। এটা আসলে নিউক্লিয়ার বিক্রিয়া, এটাকে আমি বলি নিউক্লিয়ার ফিউশন। আচ্ছা, আমি ফিউশন আর ফিউশনের সঙ্গে আমি আলাদাভাবে দিচ্ছি। আমি যদি আপনাকে বলি যে নিউক্লিয়ার বিক্রিয়া কাকে বলে, আপনি বলবেন যে, অর্থাৎ এটার মৌলিক পার্থক্য আসলে কি? রাসায়নিক বিক্রিয়ায় নতুন পরমাণুর সৃষ্টি হয় না, পরমাণু যা আছে তা থাকবে, কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়ায় নতুন নতুন পরমাণু কি হয়ে যাবে? সৃষ্টি হয়ে যাবে। কারণ এই বিক্রিয়ায় প্রোটনটা আসলে বিক্রিয়ায় অংশগ্রহণ করে, আর প্রোটনের তারতম্যের কারণে পরমাণুর পরিবর্তন ঘটে। তাহলে আমি সংজ্ঞাটা নিশ্চয়ই পারবো যে নিউক্লিয়ার বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়া পরমাণু নিউক্লিয়াস অংশগ্রহণ করে তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে। এই নিউক্লিয়ার বিক্রিয়া দুই ধরনের, একটা হলো নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, এটা তালিবস্য বা দন্তাস্য দিয়ে অনেকে লেখে, মনে করেন ফিশন, ফিশন বিক্রিয়া। এই ফিশন বিক্রিয়া আরেক নাম হলো চেইন বিক্রিয়া, চেইন বিক্রিয়া বা শিকল বিক্রিয়া। এটাকে আপনাকে বলতে পারে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া কাকে বলে, নিউক্লিয়ার চেইন বিক্রিয়া কাকে বলে, নিউক্লিয়ার শিকল বিক্রিয়া কাকে বলে। এটা আসলে দেখেন তো, একটা ছোট্ট বোমা একটা বিশাল এলাকার ক্ষতি করে কেমনে করে? এই বিক্রিয়াটা কন্টিনিউয়াসলি চলতে থাকে, মানে বিস্তৃত হইতে থাকে। তো আমরা একটা এক্সাম্পল দিই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার, আপনাকে বলছি উদাহরণ সহ বলতে। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটা হলো, মনে করেন ইউরেনিয়াম 235, ইউরেনিয়ামের একটা পরমাণু হইল ইউরেনিয়াম 235, এর পারমাণবিক সংখ্যা 92। এটাকে আমি নিউটন দ্বারা আঘাত করবো। কি দ্বারা? নিউটন দ্বারা। এই নিউটন দ্বারা আঘাত করার কারণে বেরিয়াম এবং ক্রিপ্টন, এই বিক্রিয়াটা আপনাকে মুখস্থ করে ফেলবেন। বেরিয়াম এবং ক্রিপ্টন, এই বেরিয়ামের পারমাণবিক সংখ্যা 56, বড় হইল 141, এটা হইল 36, এটা 92। আপনারা এটা মুখস্থই করে ফেলবেন, আর সাথে নিউটন উৎপন্ন হয়। স্যার এই যে যাদের পারমাণবিক সংখ্যা সাধারণত 90-এর উপরে, তাদের ক্ষেত্রে এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবেই ঘটে। ইউরেনিয়ামকে যদি আমি নিউটন দ্বারা আঘাত করি, তখন বেরিয়াম এবং ক্রিপ্টন দুইটা নতুন পরমাণু তৈরি হয়ে যায়। আমি যদি বলি যে বড় বৃহদাকার নিউক্লিয়াস থেকে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু নিউক্লিয়াস উৎপন্ন হয়, তাকে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলে। তার সংজ্ঞাটা ফলো করবেন। যে বিক্রিয়ায় পরমাণুর বৃহদাকার নিউক্লিয়াস থেকে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু নিউক্লিয়াস উৎপন্ন হয়, তাকে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলে। এখন আপনার সমতা সাধনে একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে। দেখেন স্যার, এই যে 92, 56 এবং 36 মিলে 92 হয়ে গেছে, পারমাণবিক সংখ্যা মিলে গেছে। এখন 235 আর 136, বড় সংখ্যা হয়েছে 36, কিন্তু আমার 141 + 92 হয় 233, আরো 3টা বাকি থাকে, তখন এই জায়গায় 3টা নিউটন উৎপন্ন হবে। এখন দেখেন 3 একে 3, মোট 236 হয়ে যাবে। এর অর্থটা কি জানেন? যে আমি যদি ইউরেনিয়ামকে নিউটন দ্বারা আঘাত করি, তখন 1টা থেকে 2টা হয়। এই নিউটনে যখন বেরিয়ামকে আঘাত করবে, তখন 2টা থেকে 4টা, 4টা থেকে 8, অর্থাৎ এই বিক্রিয়াটা চলতেই থাকবে, চলতেই থাকবে। আমি আর এটার গভীরে যাব না। যে আমরা যারা ফিজিক্সে পড়ছেন, যে নিউক্লিয়ার চুল্লিতে বা পারমাণবিক চুল্লিতে কন্ট্রোল রড ব্যবহার করা হয় কেন, মানে এই যে পারমাণবিক বিক্রিয়াটাকে কন্ট্রোল করার জন্য এক ধরনের রড ব্যবহার করা হয়, যে নিউটনকে শোষণ করা হয়। নিউটনকে যদি আমি শোষণ না করি, তাহলে এই বিক্রিয়াটার বন্ধ হবে না, তখন এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তাই এর সাথে আসলে উৎপন্ন হয় কি, এটার মূল টার্গেটটা আসলে কি? শক্তি। আচ্ছা, আমি আমার প্রশ্নের আলোকে উত্তর দিই যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া কাকে বলে, উদাহরণ সহ লিখো। তুমি বলবা যে নিউক্লিয়ার বিক্রিয়ায় বৃহদাকার পরমাণু নিউক্লিয়াস থেকে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু নিউক্লিয়াস উৎপন্ন হয়, তাকে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বা চেইন বিক্রিয়া বলে। এক্সাম্পল হিসেবে আমরা এটা দিয়ে দিব। এই বিক্রিয়া প্রচন্ড শক্তি উৎপন্ন হয়, এই শক্তিটাই আসলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আমরা বিদ্যুৎ হিসেবে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করি। এখন আসেন নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিউশন, ফিউশন মানে মনে রাখবেন যে ফিউশন একত্রিত করা আর কি। দেখেন ওই যে একটু আগে এক্সাম্পলটা আমি দিয়ে দিছিলাম, যে ডিউটেরিয়াম 21 + 21, এটাই আপনাদের জন্য সহজ এক্সাম্পল হবে। হিলিয়াম 42+, প্রচুর শক্তি, প্রচুর শক্তি।
তা আপনি বলবেন এই যে ডিউটেরিয়ামের দুইটা হাইড্রোজেনের দুইটা আইসোটোপ, তিনটা আইসোটোপ আছে প্রকৃত প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়ামতে। ডিউটেরিয়াম নামক দুইটা আইসোটোপ পরস্পরের সাথে যুক্ত হইয়া হিলিয়াম নতুন পরমাণু বানায় ফেলছে। তো এদের ক্ষুদ্র নিউক্লিয়াস, তার প্রোটন সংখ্যা 1, তার প্রোটন সংখ্যা 1, কিন্তু এর প্রোটন সংখ্যা কি 2। যে নিউক্লিয়ার বিক্রিয়া ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু নিউক্লিয়াস থেকে বৃহদাকার পরমাণু নিউক্লিয়াস উৎপন্ন হয় তাকে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলে। এই বিক্রিয়ায় কিন্তু প্রচুর শক্তি উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা যায় না। এই বিক্রিয়াকে যদি নিয়ন্ত্রণ করা যেত বা এই শক্তিটাকে কাজে লাগানো যেত, তাইলে কিন্তু যে আমরা যে বলি না পারমাণবিক বোমা থেকে উৎপন্ন শক্তিকে, আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে বোমা দেওয়া হয়েছিল এটার প্রভাব কিন্তু এখনো আছে। সো নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া আসলে নিয়ন্ত্রণ করা যায় না। তাহলে আশা করি আপনারা নিউক্লিয়ার ফিউশন কাকে বলে এবং এক্সাম্পল, এই দুইটা এক্সাম্পল শিখলেই আপনার হয়ে যাবে। তাহলে আমরা কি নিউক্লিয়ার ফিউশন কাকে বলে, নিউক্লিয়ার ফিউশন কাকে বলে এটা পারছি। এখন আসেন হাইড্রোজেন বন্ধন কি, পানিতে হাইড্রোজেন বন্ধন তৈরি হয় কেন, আর সিগমা বন্ধন এবং পাই বন্ধন, এই দুইটা কোয়েশ্চন আমাদের আছে। ওকে, তো আমরা হাইড্রোজেন বন্ধন কি, পানিতে হাইড্রোজেন বন্ধন কিভাবে তৈরি হয় এই জিনিসটা আমরা একটু দেখি। তাহলে আমরা নিউক্লিয়ার ফিউশন এবং ফিউশন বিক্রিয়া বুঝতে পারছি। এখন আমাদের দুইটা কোয়েশ্চন আছে। হাইড্রোজেন বন্ধন একটা গুরুত্বপূর্ণ টপিক। হাইড্রোজেন বন্ধন কি, পানিতে হাইড্রোজেন বন্ধন কিভাবে তৈরি হয়, এটা নোট আপনাদের দিয়ে দিব, আমি বুঝাই দিই টপিকটা আসলে কি। হাইড্রোজেন বন্ধন আসলে পানি তরল হয় কেন, আমরা এসএসসি লেভেল কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয় কেন, পানি তরল হয় কেন, এই প্রশ্নটা আমি আপনাদের পড়াবো হয়তো পরবর্তী ক্লাসে। তো পানি তরল হয়, আমরা যদি একটু বলি হাইড্রোজেন বন্ধন কি বন্ধন, হাইড্রোজেন বন্ধন। স্যার হাইড্রোজেন আছে এমন পরমাণু, এমন অণু, হাইড্রোজেন আছে এমন অণু, এই দেখেন মনে করেন পানির অণুর কথা বলছি। আমরা জানি পানির অণুতে হাইড্রোজেন অক্সিজেন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গ্রহণ করছি এবং অক্সিজেনের তড়িৎ বেশি, এই জন্য অক্সিজেন ঋণাত্মক আদান প্রাপ্ত হয়, এটা ধনাত্মক আদান প্রাপ্ত হয়, এটা ধনাত্মক আর এটা কি ঋণাত্মক হয়, এটা আমরা জানি। হাইড্রোজেন একটি পোলার অণু। স্যার এই যে পানির অণু, মনে করেন আরো আছে পানির অণু, মাইনাস প্লাস, পানি তরল কেন, এই প্রশ্ন উত্তর আসলে এই জায়গায় হয়ে যায় যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কেন, সিও। স্যার এই কার্বন ডাইঅক্সাইডের সমযোজী অপুলার অণু, তাদের মধ্যে কোনো প্লাস মাইনাস নাই, তাই তাদের মধ্যে কেবল দুর্বল ভ্যান ডের ওয়ালস বল বিদ্যমান থাকে, এই জন্য অণুগুলো মুক্তভাবে চলাচল করে, এই জন্যই তারা গ্যাস। কিন্তু পানি আসলে গ্যাস হয় না কেন, এটা তরল হয় কেন, হাইড্রোজেন বন্ধনের কারণে। এই যে প্লাস এবং মাইনাসের মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হয়, এটাকে আমরা ডট ডট দ্বারা প্রকাশ করি, যেটাকে আমরা বলি হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন দেখেন, বলবেন হাইড্রোজেন বন্ধন আসলে কি। হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট যৌগের অণুতে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়, ফলে একটি অণুর ধনাত্মক প্রান্ত অপর অণুর ঋণাত্মক প্রান্তকে আকর্ষণের মাধ্যমে যে বন্ধন তৈরি করে সেটাকে বলে আসলে কি হাইড্রোজেন বন্ধন। স্যার এই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কোনো প্লাস মাইনাসের আকর্ষণ বল নাই বিদায় এই যে অণুগুলো মুক্তভাবে চলাচল করে, আর যে পদার্থের অণুগুলো মুক্তভাবে চলাচল করে তাকে আমরা বলি কি গ্যাস। কিন্তু এই হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে এটা তরল হয়ে যাবে, যে যদি হাইড্রোজেন বন্ধন না থাকতো তাইলে কিন্তু এটা জলীয় বাষ্প হয়ে যেত, গ্যাস হয়ে যেত। তাইলে আমরা এই প্রশ্নটা করতে পারি যে স্যার আমরা পানি তাপ দিলে বাষ্প হয় না, তখন আসলে কি হয়, এই হাইড্রোজেন বন্ধনটা ভেঙে যায়। তা আপনার প্রশ্নটা আসলে এরকম ছিল যে হাইড্রোজেন বন্ধন কি। তা হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট যে সকল যৌগের অণুতে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়, ফলে একটি অণুর ধনাত্মক প্রান্ত অপর অণুর ঋণাত্মক প্রান্তকে যে বলে আকর্ষণ করে তাকে হাইড্রোজেন বন্ধন বলে, এটাকে আমরা এই ডট ডট দ্বারা প্রকাশ করি। এই হাইড্রোজেন বন্ধনের কারণে আসলে পানি আসলে কি হয়, তরল হয়। পানিতে কিভাবে হাইড্রোজেন বন্ধন তৈরি হয় এই জিনিসটা আসলে আমরা বুঝতে পারছি, যে পানির অণুতে হাইড্রোজেন পরমাণু আছে এবং অক্সিজেন আছে, তড়িৎ ঋণাত্মকতার কারণে অক্সিজেন হয় মাইনাস, হাইড্রোজেন হয় প্লাস, এই প্লাস মাইনাসের কারণে তাদের মধ্যে কি হয়, হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। এখন আসেন, আশা করি বুঝতে পারছি সিগমা বন্ধন এবং পাই বন্ধন, এটা নিয়ে আসলে আমরা আরো ডিটেলস আলোচনা করব সমকরীকরণ ক্লাসে। তবু আমি একটু বুঝিয়ে দিয়ে দিই যে সিগমা বন্ধন এবং পাই বন্ধনের মধ্যে পার্থক্য।
সিগমা বন্ধন আর কি পাই বন্ধন। এটা আপনাদের নোট দিয়ে দিব আমি, আশা করি। সিগমা বন্ধন এবং পাই বন্ধন। দুইটি অরবিটালের সামনাসামনি অতিক্রমণের ফলে সমযোজী বন্ধনের আর কি, অর্থাৎ সমযোজী বন্ধনের দুইটা প্রকারভেদ, একটা সিগমা আর একটা কি পাই। অর্থাৎ সমযোজী বন্ধনকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা সিগমা বন্ধন আর একটা কি পাই বন্ধন। তো দুটি অরবিটালের সামনাসামনি অতিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হয় সেটাকে বলে সিগমা বন্ধন। আর একই অক্ষবস্তুতে দুটি অরবিটালের পাশাপাশি অতিক্রমণের ফলে যে বন্ধন গঠিত সেটাকে বলে পাই বন্ধন। সিগমা বন্ধন অত্যন্ত শক্তিশালী হয়, এটা অতিক্রমণ বেশি ঘটে। পাই বন্ধন হয় দুর্বল। সকল একক বন্ধনগুলো আসলে সিগমা বন্ধন হয়, মানে যেমন মনে করেন এই যে ইথেন অণু, আমি যদি ইথেনের কথা বলি, এই যে যত একক বন্ধন আছে সবগুলো আসলে কি সিগমা বন্ধন। কিন্তু দ্বিবন্ধন হইলে, কার্বন কার্বন যদি দ্বিবন্ধন হয়, তো একটা সিগমা আর একটা কি হয় পাই। তো অর্থাৎ আর এই পাই বন্ধন, সিগমা বন্ধন কি হয় এস ও পি উভয় অরবিটালে গঠন করে, কিন্তু পাই বন্ধন কেবল পি অরবিটাল গুলা কি করে গঠন করে। এই আসলে আমি আপনাদের নোটটা দিয়ে দিব সিগমা বন্ধন এবং পাই বন্ধনের মধ্যে পার্থক্য। তো মূল মেসেজটা আসলে যে সিগমা বন্ধন হয় শক্তিশালী, পাই বন্ধন হয় দুর্বল, এটা আপনারা নোট থেকে পড়তে পারবেন আশা। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।